2011 সাল থেকে মানে সংবিধানের যে 10th শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে, কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু দেখুন, এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টির। তো ইনি 21-এর পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে, তো বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় পড়ছেন, তৃণমূলের মিটিংয়ে থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এইরকম মিথ্যাচার অধ্যক্ষ গোটা ভূভারতে কোথাও পাবেন না, যিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না, সংবিধানের সঙ্গে করছেন। এইরকম একটা সাংবিধানিক পোস্টে উনি বসে থেকে দেখো, একেবারেই বিধানসভার অধ্যক্ষের যে সিদ্ধান্ত ছিল সেটাই কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে মূল আলোচ্য বিষয় ছিল। প্রথমত তোমার মনে থাকবে যে এক্ষেত্রে প্রথম যে মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু বলা হয়েছিল যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, অর্থাৎ বিধানসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি রয়েছে সেই কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায় কেন আসীন থাকবেন। তার কারণ বিজেপির প্রশ্ন তুলেছিল যে সেই সময় মুকুল রায়কে যখন চেয়ারম্যান করা হয়েছিল তখন তিনি বিজেপির বিধায়ক হিসাবে, বিজেপির প্রতিনিধি হিসাবে তিনি সেই পদে আসীন হয়েছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে তারা দেখতে পান যে মুকুল রায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ফেরত যান। ফলে ওই কমিটির চেয়ারম্যান পদে আসীন থাকার যে যোগ্যতা বিজেপির রয়েছে সেই যোগ্যতায় বিজেপির কোনো বিধায়ককে আসীন না করে কেন দল পাল্টে অন্য দলে যাওয়া একজন বিধায়ককে রেখে দেওয়া হবে, সেই প্রশ্ন তারা তুলেছিলেন এবং সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টে প্রথমত এসেছিলেন। এবং এই দুটি মামলার ক্ষেত্রে, অর্থাৎ 2021 সালের বিজেপি নেতা অম্বিকা রায় এবং 2023 সালের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর করা মামলায় কিন্তু এই দুটো ক্ষেত্রেই একই বক্তব্য ছিল যে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের যে বিধায়ক পদ ছিল সেই বিধায়ক পদ খারিজ করা হোক। তার কারণ তিনি যে বিধানসভা ক্ষেত্র থেকে জয়ী হয়ে এসেছিলেন সেখানকার মানুষ শুধুমাত্র মুকুল রায়কে দেখে ভোট দেননি, তারা কিন্তু ভোট দিয়েছিলেন বিজেপিকে দেখে। ফলে সেই বিধায়ক পদ খারিজ করা হোক এই আবেদন নিয়ে তারা কলকাতা হাইকোর্টে এসেছিলেন। কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল যে এই বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক পর্যায়ের অধিকার, সেই অধিকার বিধানসভার মাননীয় অধ্যক্ষের রয়েছে। ফলে মাননীয় অধ্যক্ষের কাছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই মামলা আবারও ফেরত যায়। সেখানে গিয়ে বিজেপির যারা বিধায়ক রয়েছেন, আইনজীবী রয়েছেন, তারা আবেদন জানান যে এই গোটা বিষয়টা বিধানসভার অধ্যক্ষ খতিয়ে দেখুক। কিন্তু বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার পরে বা সমস্ত কিছু খতিয়ে দেখার পরে তিনি জানান যে মুকুল রায় তিনি এখনো পর্যন্ত বিজেপিতেই রয়েছেন। ফলে বিজেপির বিধায়কদের যে আবেদন রয়েছে যে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য, সেই আবেদন তিনি খারিজ করেন। ফলে সেই মামলা কিন্তু আবারও কলকাতা হাইকোর্টের কাছে ফেরত আসে। দ্বিতীয় দফায় যখন এই মামলা চলছে সেই সময় কিন্তু আবারও কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিধায়কের কাছে বিধানসভার অধ্যক্ষের কাছে এই মামলা যায় যে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিজেপির বিধায়কদের অন্যান্য কোনো নথি থাকলে, কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো তারা জমা দিক, সেইগুলো খতিয়ে দেখে তিনি যেন আবারও সিদ্ধান্ত গ্রহণ করেন। এই মর্মে বিধানসভার অধ্যক্ষের কাছে সুপারিশ পাঠায় কলকাতা হাইকোর্ট। বিধানসভার অধ্যক্ষের তরফ থেকে দ্বিতীয় দফায় যখন এই মামলা কলকাতা হাইকোর্ট থেকে যায় সেই সময়ও তিনি কিন্তু একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি বলেন যে না, বিজেপির তরফ থেকে বিধায়করা যে আবেদন করছেন সেই আবেদনকে মান্যতা দেওয়া সম্ভব হচ্ছে না।